ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। প্রথমবারের মতো তারা খেলবে এশিয়ান কাপে। একটু পেছনে ফেরা দরকার, আজকের এই ঘটনা প্রবাহটা বোঝা দরকার। বাংলাদেশের মেয়েদের এই অর্জন আসলে কত বড় সেটা বোধহয় নতুন করে উপলব্ধি করা দরকার। এই ছবিটা দিয়েই শুরুটা করতে চাই। এশিয়ান কাপ আসলে কি, বাংলাদেশের মেয়েদের এই সাফল্য আসলে মাপকাঠিতে কত বড়, তার সব কিছু বোধহয় বোঝা যাবে এই একটা ছবি থেকে। এটা অবশ্যই একটু এডিটেড ছবি, তবে এই ছবিটা হচ্ছে মিয়ানমারের মাঠে, যেখানে বাংলাদেশের মেয়েরা, মিয়ানমার যারা স্বাগতিক দেশ, বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 55 তাদের অবস্থান, শুধুমাত্র 55, আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 3 সংখ্যায় তারা অবস্থান করছে না। শুধুমাত্র 55তে থাকা একটা দেশকে তাদের মাঠে হারিয়ে দেওয়া বাংলাদেশের, এবং ওইভাবে একটা জয় ছিনিয়ে নেওয়ার পরে বাংলাদেশের মেয়েরা জানতো তারা এখন এশিয়ান কাপের একেবারে দ্বার প্রান্তে। এরপরে গিয়ে তুর্কমেনিস্তান এবং একই সঙ্গে বাহরাইনের ম্যাচটা 2-2 গোলে ড্র হওয়ার পরে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে এই গ্রুপ থেকে আর যাই ঘটুক না কেন, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থ্রু করে যাচ্ছে বাংলাদেশ। এই ছবিটাতে আরও একবার আমাদের ফেরত আসা দরকার, কারণ এই যে পেছনে আসলে প্রচুর দর্শক আছে, মিয়ানমারের দর্শকরা, অর্থাৎ হস্টাইল ক্রাউড। আপনার প্রতিপক্ষ যারা, প্রতিপক্ষের মাঠকে যদি চুপ করিয়ে দিতে হয় তাহলে সেটার ব্যাপারে বাংলাদেশের মেয়েরা সম্ভবত সিদ্ধহস্ত না বলে অবশ্য সিদ্ধ পা বললে ভালো হতো, কিন্তু আসলেই তাই। তারা যেমন নেপালে 2বার সাফ জিতেছে, প্রতিপক্ষ দর্শকদেরকে একেবারে চুপ করিয়ে দিয়ে, প্রতিপক্ষ দর্শকদের চুপ করিয়ে দিয়ে ঋতুপর্ণা চাকমারা এবার গড়লেন ইতিহাস। এখন এই ইতিহাসটা আসলে কেমন? এই মিয়ানমারে ঠিক 2.5 বছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তখনকার কমিটি বাংলাদেশের এই মেয়েদেরকে খেলতে পাঠাতে পারেনি, কারণ তাদের পকেটে নাকি টাকা ছিল না। সেটা ছিল অলিম্পিকের বাছাই পর্ব। সে সময় বাংলাদেশের মেয়েরা সাফ উইনার ছিল। মাত্র মাস 6 আগে তারা প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এসেছিল। ছাদখোলা বাসে তারা উদযাপন করেছিল, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু সেই দলটাকে অলিম্পিক বাছাই পর্বে পাঠাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঠিক 2.5 বছর পরে মিয়ানমারে যে এইরকম একটা সাফল্যের গল্প লেখা হবে তা বোধহয় কেউ জানতো না। ঠিক সেই মিয়ানমারেই গল্পের বৃত্তটা কি করে আসলে পূরণ হলো, চক্রটা কি করে পূরণ হলো, ঠিক সেই মিয়ানমারেই বাংলাদেশের ইতিহাস। তো এই মাপকাঠিটা আপনি এখানে বোধহয় ভালো মতো বুঝতে পারবেন যে বাংলাদেশ এশিয়ান কাপে সব মিলিয়ে মেন্স আর উইমেন্স ফুটবলে মোটে এই নিয়ে 2বার অংশ নিচ্ছে। এর আগে কুয়েতে 1980 সালে মেন্স ফুটবল টিম অংশ নিয়েছিল এশিয়ান কাপে। এশিয়ান কাপ হচ্ছে এশিয়ার ফুটবলের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট, বিগেস্ট স্টেজ। এর চেয়ে বড় কোনো স্টেজ নাই, একটাই আছে, বিশ্বকাপ। এবং এই হচ্ছে 2026 সালে তাদের এই এশিয়ান কাপের যাত্রা, অর্থাৎ মেয়েদের। এখন আপনার মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এশিয়ান কাপ কবে? আগামী বছর মার্চে, অর্থাৎ 2026-এর মার্চে অস্ট্রেলিয়াতে, যেখানে 12টা দেশ অংশ নেবে। তার মানে যা দাঁড়াচ্ছে, বাংলাদেশ এই মুহূর্তে এশিয়ার সেরা 12 দেশের একটা। এশিয়ান কাপে কারা খেলে? এখনো পর্যন্ত এই টুর্নামেন্টটা যেহেতু অস্ট্রেলিয়ায়, তাই অস্ট্রেলিয়া হোস্ট, চায়না আগেরবারের চ্যাম্পিয়ন, সাউথ কোরিয়া, জাপান এবং বাংলাদেশ। আপনি দলগুলোর অবস্থা দেখেন, তারা বিশ্বকাপে খেলে নিয়মিত। তাদের সঙ্গে বাংলাদেশ এখন ঢুকে গেছে এবং আরও বাছাই পর্ব চলছে। এরপরে আমরা বুঝতে পারবো বাংলাদেশের সঙ্গে আসলে কারা কারা যাচ্ছে। সব মিলে মোট 3টা গ্রুপ পাওয়া যাবে, 3টা গ্রুপে 4টা করে দল, এবং সেখান থেকে দলগুলো উঠবে কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ সেরা 8টা টিম। ওই সেরা 8টা টিম, অর্থাৎ এশিয়ান কাপের কথা বলছি, সেরা 8টা টিম আবার অলিম্পিকে সরাসরি বাছাই করে ফেলবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই এশিয়ান কাপে খেললে অলিম্পিক বাছাই পর্ব যেমন একটা হতে পারে, এবং একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের কাজও অনেকটুকু এগিয়ে যেতে পারে। যদিও বাংলাদেশের জন্য সেটা এখন বেশ সামনের দিকে তাকানো। আপাতত বাংলাদেশের এই জায়গাতেই বোধহয় ফোকাস রাখা দরকার, কারণ এই যে অর্জন, এটা বাংলাদেশের ফুটবলের, উইমেন্স ফুটবলের তো বটেই, বাংলাদেশের গোটা ফুটবল বা গোটা স্পোর্টসের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টসের ভেতরে নিঃসন্দেহে ঢুকে যাচ্ছে। সাউথ এশিয়ান টিমগুলো এর আগে এশিয়ান কাপে অংশ নিয়েছে, তবে বাংলাদেশের এটা প্রথমবার। সাউথ এশিয়ান টিম হিসেবে সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্টে খেলেছে ইন্ডিয়া, তারাও বাছাই পর্বে ব্যস্ত আছে। কিন্তু তারা যদি তাদের গ্রুপে টপ না হতে পারে, যেমনটা বাংলাদেশ হতে পারছে, তাহলে ইন্ডিয়ার খেলা হবে না। 3বার খেলেছে নেপাল এই টুর্নামেন্টে, এবং এই দক্ষিণ এশিয়া থেকে 3য় দল হিসেবে এশিয়ান কাপে তারা খেলতে যাচ্ছে। নেপালের ওই গৌরব গাথা অবশ্য এই বেশ খানিকটা সময় আগের গল্প, এই আধুনিক সময়ের নয়।
যাই হোক, এই স্বপ্নটা কেউ যদি দেখে থাকেন তাহলে বোধহয় তাদেরকে সাধুবাদ জানানো যেতে পারে। তবে একজন ব্রিটিশ ভদ্রলোক সম্ভবত এই স্বপ্নটা আপনার আমার আগেও দেখেছিলেন, এবং তার ওই একরোখা স্বভাবের কারণে সম্ভবত বাংলাদেশ এখন এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। এবং সেই দলটার কোচ পিটার বাটলারের একটা মন্তব্য যদি আপনি সব কিছু ছাপিয়েও একটু ছোট করে নিয়ে আসেন, যে এই টুর্নামেন্ট শুরুর আগে ভদ্রলোক কি বলেছিলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর কেউ বিশ্বাস না করলেও তিনি বিশ্বাস করেছিলেন তার দলের পক্ষে সম্ভব। তিনি বলছিলেন বাহরাইনের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ এই টুর্নামেন্টে মোট 3টা ম্যাচ খেলবে। বাহরাইনকে বাংলাদেশ 7-0 গোলে হারিয়েছিল এবং 2-1 গোলে মিয়ানমারকে হারালো। শেষ ম্যাচে বাংলাদেশ তুর্কমেনিস্তানের সাথে খেলবে। সেটার ফল যাই হোক না কেন এখন আর কিছু যায় আসে না। তো বাহরাইনের সঙ্গে ম্যাচের আগে তিনি প্রেস কনফারেন্সে এই কথা বলেছিলেন যে আই নেভার ডিসমিস আওয়ার চান্স অফ কোয়ালিফাইং, অর্থাৎ এশিয়ান কাপে তার দল কোয়ালিফাই করবে কিনা এটা তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি বলছেন আমি কোনো সুযোগ আসলে হাতছাড়া করতে চাই না, এবং আমি এই মানে যে সম্ভাবনা আছে আমি এটাকে নাকচ করব না, সম্ভাবনা আছে। উই নেভার কোয়ালিফাইড বিফোর, কারণ বাংলাদেশের মেয়েরা আগে কখনো এই টুর্নামেন্টে খেলেনি। অ্যান্ড উই আর অন আ জার্নি, আমরা একটা জার্নিতে আছি। উই হ্যাভ টু বি প্র্যাগম্যাটিক অ্যান্ড রিয়েলিস্টিক, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, প্র্যাগম্যাটিক এবং রিয়েলিস্টিক, অর্থাৎ দুটোই তিনি একসঙ্গে ঘটাতে চাইছেন সম্মিলন। এরপরে তিনি বলছেন অ্যান্ড টু বি অনেস্ট উইথ আওয়ার সেলভস টু সে ক্যান উই কোয়ালিফাই ফ্রম দিস গ্রুপ, The answer to that, if everybody brings their A game, অর্থাৎ সেরা খেলাটা নিয়ে আসে, I think we can। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আমরা যদি আমাদেরকে একটু জিজ্ঞাসা করি, আয়না দেখা তত্ত্ব আর কি, যে আমাদের পক্ষে কি এই টুর্নামেন্টে থ্রু করা সম্ভব, তাহলে ভেবেচিন্তে তার উত্তরটা আসলে এমন হওয়া উচিত যে হ্যাঁ, যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব। এবং বাংলাদেশের মেয়েরা এই দুটো ম্যাচে তাদের সেরা খেলাটাই উপহার দিয়েছে, যে কারণে তারা এই গ্রুপের শীর্ষস্থানে থেকে চলে যাচ্ছে এশিয়ান কাপে। পিটার বাটলারের নাম আসলে নিশ্চয়ই আপনার মাস কয়েক আগের ঘটনা প্রবাহের কথা মনে পড়ে যাওয়ার কথা। তার সঙ্গে যখন কন্ট্রাক্ট রিনিউ করা হলো এই বছরের গোড়ার দিকে বাংলাদেশ উইমেন্স টিমের কোচ হিসেবে, আগের বছরও তিনি উইমেন্স টিমের কোচ ছিলেন, এবং একটু মনে করে দেখুন যে বাংলাদেশ যখন সাফ জিতলো গত বছর অক্টোবর মাসে, এরপরে যে উদযাপন হয়েছিল বাংলাদেশে, সেখানে ওই ছাদখোলা বাস আরও একবার আমরা দেখেছিলাম, কিন্তু ওই বাসের এক কোনায় মোটামুটি মন খারাপ করে বসেছিলেন পিটার বাটলার। বোঝা যাচ্ছিল যে ফুটবলারদের সঙ্গে তার একটা বড় দূরত্ব আছে। ওই টুর্নামেন্ট চলার সময় ফুটবলাররা এমন সব মন্তব্য করেছিলেন যেটা থেকে স্পষ্ট হওয়া গিয়েছিল যে কোচের সঙ্গে প্লেয়ারদের দূরত্ব আছে, এবং এই দূরত্বের ফাঁকটা আরও বেশি স্পষ্ট হয়েছিল যখন কন্ট্রাক্ট তার রিনিউ করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। এরপরে আমরা দেখলাম যে একদল বিদ্রোহী করে বসলেন কোচের বিরুদ্ধে। তখন কোচের জায়গাটা নড়বড়ে ছিল, নিশ্চয়ই তাই, কিন্তু কোচ তিনি তার ওই একরোখা মনোভাবকেই শেষ পর্যন্ত জিয়ে রেখেছিলেন। এবং যদি জীবনে একরোখা হতে হয় তাহলে সম্ভবত পিটার বাটলারের মতো হওয়া দরকার, যিনি জবাবটা দেন কাজ দিয়ে। ঘটনা প্রবাহ এমনভাবেই পরে গিয়ে এগুলো যে ওই ব্যাপারটাও খুব দারুণভাবে কোচ সামলে নিয়েছিলেন। তিনি সেই সব জায়গায়, অর্থাৎ যে যারা বিদ্রোহ করেছেন তাদের ভেতর থেকে 5 জনকে ছেঁটে ফেললেন এবং বাকিদেরকে এই দলে নিয়ে আসলেন। সেই দলে মারিয়া মান্দা, মনিকা এবং ঋতুপর্ণা চাকমার মতো ফুটবলাররা এই টুর্নামেন্টে যা খেললেন সেখানেও এই কোচের প্রতি তাদের আস্থার প্রতিদান তারা দিয়েছেন। পিটার বাটলারের আজকের এই যে অবস্থান সেটা তার কর্মপরিকল্পনার কারণেও, কারণ তিনি এই ব্যাপারটা বারবার করে বলছিলেন যে সাউথ এশিয়ায় তো আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, আমাদের এখন দরকার এশিয়ার মঞ্চে পা বাড়ানো, এবং সেটা করতে হলে আমাদেরকে এমন দলের সঙ্গে ম্যাচ খেলতে হবে যাদের বিপক্ষে আমরা হারতেও পারি, যারা আমাদের চেয়ে শক্তিশালী অনেক বেশি, এবং তাদের সঙ্গে খেললে আমরা নতুন কিছু শিখতে পারবো। সাউথ এশিয়ার দলগুলো তো আমাদের সঙ্গে নিয়মিত হেরেই যাচ্ছে, তাহলে আমি সেখান থেকে শিখছি আসলে কি, অর্থাৎ হারেই শিক্ষা আছে। এবং তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার কথা মতো এই ম্যাচগুলো অ্যারেঞ্জও করে দিল। ইউএইর সঙ্গে বাংলাদেশ এই বছরে 2টো ম্যাচ হেরেছিল। সেই হারের পরে কেউ বলেননি যে এ তুমি কি করছো, সব তো চলে গেল, আমার আম গেল ছালা গেল। এটা ফেব্রুয়ারি মাসের কথা বলছি। সেই ম্যাচে বাংলাদেশ উন্নতির কিছু সাইন দেখতে পেয়েছিল। এরপরে মে মাসে বাংলাদেশ জর্ডান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেললো, যে ম্যাচগুলোই বাংলাদেশের ফল ছিল দারুণ। স্পেশালি জর্ডানের সঙ্গে ওই ড্র বাংলাদেশের জন্য দারুণ ফল ছিল। এই প্রিপারেশন নিয়ে তারা গেল AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলতে, এবং সেখানে গিয়েই তাদের বাজি মাত।
তো তার মানে যা দাঁড়াচ্ছে যে এই দলটার জয়ের পেছনে বা সাফল্যের পেছনে ফুটবলারদের নিশ্চয়ই ক্রেডিট আছে, তাদের যেমন ক্রেডিট আছে কোচিং স্টাফদের ক্রেডিটটাও আপনাকে বড় করে দেখতে হবে, এবং তার ভেতরে স্পেশালি আপনার ওই পিটার বাটলারের নামটা নিতে হবে, যিনি এত সব ঝামেলার ভেতরেও নিজের জায়গায় নিজের মত, নিজের যে দর্শন সেটাকে তিনি সমুন্নত রাখতে সক্ষম হয়েছিলেন এবং তার দল মাঠে জবাব দিয়েছে, তিনি মাঠে জবাব দিয়েছেন, আর কোথাও নয়। আসেন আবারও আমরা এশিয়ান কাপে ফোকাস করি, বাংলাদেশের মেয়েদের সাফল্য গাথায় ফোকাস করি। বাংলাদেশ এই মিয়ানমারের সঙ্গে এই ম্যাচটায় বোধহয় আরও কিছু জবাব দিল। গত বছর আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে স্থানীয় কিছু জায়গায় বাংলাদেশের মেয়েরা, জাতীয় দলের ফুটবলাররা নয় নিশ্চয়ই, কিছু প্রীতি ম্যাচের জোগাড় করা হয়েছিল এবং পরে গিয়ে সেটা ওই স্থানীয় লোকজনের বাধার মুখে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সেখানকার কর্তৃপক্ষ। পরে যদিও সরকারি হস্তক্ষেপে সেই ম্যাচগুলো হয়েছিল। বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলার যাত্রাটাই একটা এক এক যুদ্ধের গল্প, এক একটা সংগ্রামের গল্প। আপনি ঋতুপর্ণা চাকমার, মারিয়া মান্দাকে হয়তো এই ছবিতে দেখছেন, কিন্তু এর বাইরে তো অহরহ ফুটবলার আছেন। এই জাতীয় দলে যারা খেলেন তার বাইরে যারা আছেন এবং যারা স্বপ্ন দেখেন তারা একদিন জাতীয় দলে খেলবেন, পাড়ার মাঠে ফুটবল খেলে প্র্যাকটিস করে, তারা এই জায়গায় পৌঁছাতে চান এবং তারা আসলে ওই জবাবটাও সম্ভবত দিলেন যে বাংলাদেশের মেয়েরা পারে সবাইকে ছাড়িয়ে যেতে, যেটা ছেলেরা এতদিন ধরে পারছে না ৪৫ বছর ধরে, সেটা তারা করে দেখালো। দক্ষিণ এশিয়ায় পরপর দুবার চ্যাম্পিয়ন এবং তারা খেলছে এখন এশিয়ান কাপে। মেয়েদের এই যুদ্ধের গল্প আর সংগ্রামের গল্পগুলো পরে গিয়ে তাদের জীবনটা বোধহয় অনেক বেশি সহজ করে দেয়। বেশ ইন্সপায়ারিং স্টোরি। এবং বাংলাদেশ যখন এশিয়ান কাপে খেলবে আপনি নিশ্চিত থাকতে পারেন গোটা বিশ্বের চোখ তো ওই টুর্নামেন্টে থাকে, তখন এমন সব গল্প আসলে বিশ্ব মিডিয়াতেও তুলে ধরা হবে এবং উঠে আসবে যেগুলো বাংলাদেশে নারী পুরুষের সমতার কথা বলে এবং নারীদের উন্নতির কথাও বলে। বাংলাদেশের এই ইতিহাস গড়া দিন বা বাংলাদেশের এই ফুটবলের ইতিহাস গড়া সময়ে আমরা আরও দু একটা জিনিস দিয়ে এই আলোচনাটা শেষ করতে চাই এখানে। সেটা হচ্ছে যে এশিয়ান কাপে কারা কারা চ্যাম্পিয়ন হয়েছে এতদিন। চায়নার এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন, নর্থ কোরিয়া, চাইনিজ তাইপে, জাপান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, তারা এই সব টুর্নামেন্টে খেলে। বুঝতেই পারছেন যে আমরা চট করে কোথা থেকে কোথায় চলে এলাম। অনেকের কাছে এটা স্বপ্নের মতো মনে হতে পারে। বাংলাদেশের মেয়েরা অনেকদিন ধরেই একটু এশিয়ান যে মঞ্চ সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এত দ্রুত সেটা হয়ে যাবে সেটা বোধহয় অনেকেই কল্পনা করেন নাই। স্পেশালি বাহরাইনের সঙ্গে ম্যাচটার পরে এটুকু বোঝা গেল যে কোচের সঙ্গে প্লেয়ারদের এখন সমন্বয় তৈরি হয়েছে এবং এই কোচ যা বলেন প্লেয়াররা তাই করেন। ওটা একটা স্টেটমেন্ট পারফরমেন্স ছিল। এরপরে মিয়ানমারের সঙ্গে ঋতুপর্ণার ওই দুই গোল, এখানে যদি ব্যালন ডি'অর দেওয়ার কোনো সুযোগ থাকতো বাংলাদেশের গোটা দলটাকেই ব্যালন ডি'অর দেওয়া যেত। এবং এই জায়গায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশের এই দলটার সঙ্গে যারা কোচিং স্টাফ আছেন, যারা সবাই আছেন, তাদের সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। এবং একই সঙ্গে জাতি হিসেবে আমরা তাদেরকে ধন্যবাদ দিতে পারি যে তারা এমন এক দারুণ অর্জন বাংলাদেশকে এনে দিলেন, বাংলাদেশের ফুটবলকে উপহার দিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.